কোটা আন্দোলন ঘিরে নিহতদের স্মরণে কাল দেশব্যাপী শোক, কালো ব্যাচ ধারণের আহ্বান। নারায়ণগঞ্জে সহিংসতায় অন্তত 200 কোটি টাকার সম্পদ ধ্বংস, গ্রেফতার 400-র বেশি। কন্টেইনার খালাসে 7 দিনের বিলম্ব, চার্জ মওকুফের উদ্যোগ, চট্টগ্রাম বন্দরে দ্রুতই জট কমার আশা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দেশের সংবাদে, সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.2124 অনলাইনে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী একদিনের শোক পালন করবে সরকার। সরকারি বেসরকারি সব নাগরিক কর্মসূচি এই পালন করতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়। মফিউর রহমানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। কোটা আন্দোলন নিয়ে হতাহতের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন অংশ হিসাবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। সহিংসতায় নিহতের সংখ্যা নিয়েও কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আজকের উনি সবাই বলেছেন, গতকাল বোধহয় 147 বলেছিলেন, আজকে বোধহয় আরও 3টি যোগ হয়েছে 150 উনি বলেছেন। মন্ত্রিপরিষদের বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোটা আন্দোলন নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেছে বলেও জানান মাহবুব হোসেন। প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল এবং সেখানে অন্যান্য মন্ত্রীগণ তাদের তরফ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। যারা দেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি তারাই অর্থনীতিকে পঙ্গু করে অকার্যকর রাষ্ট্র বানাতে ছাত্র আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে মন্তব্য করেছেন 14 দলের নেতারা। সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে স্বাধীনতার সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধের আহ্বানও জানান তারা। শিউলি শবনমের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে দেশে সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয় সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। এর মধ্যে থাকা সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কার্যালয় পরিদর্শনে যান 14 দলের নেতারা। পরে নেতারা বলেন, এসব সহিংসতা মূলত দেশ ও জনগণের বিরুদ্ধে। রাষ্ট্রের স্থাপনার উপর আঘাত করে মূলত রাষ্ট্রের ওপরে আঘাত করতে চেয়েছিল বিএনপি জামায়াত চক্র। যারা এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় তাদেরই কর্মকাণ্ড হচ্ছে আজকে এই স্থাপনাগুলি ধ্বংস করে দেওয়া, যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে দেশকে পঙ্গুত্ব করে দেওয়া। জামাত শিবিরের প্রশিক্ষিত ক্যাডাররাই যাদেরকে খুলনা, সাতক্ষীরা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল, তারাই পরিকল্পিতভাবে এই ধরনের প্রতিটি ধ্বংসযজ্ঞে তারা কাজ করেছে। দেশের সক্ষমতাকে ধ্বংস করতে আন্দোলনের নামে জামায়াত শিবিরের এই নীল নকশা মন্তব্য করে তারা বলেন, বাংলাদেশের উন্নয়ন তারা দেখতে চায় না। এরা সন্ত্রাসী, এরা দানবীয় শক্তি, এরা বাংলাদেশের মানুষের কল্যাণ, মঙ্গল এবং স্থায়িত্ব এরা দেখতে চায় না। আন্দোলনের নামে কাঁধে ভর করে যারা যে ষড়যন্ত্র করেছে, যে ন্যাক্কারজনক ঘটনা করেছে, তার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তাদেরকে খুঁজে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করার। দেশবাসীকে এসব দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান 14 দলের নেতারা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট দায়ের করা হয়েছে। কাল শুনানি হবে। একই সঙ্গে রিট আবেদনে ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তিও চাওয়া হয়। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর প্রীতম ও
আইনুন নাহার সিদ্দিকা এই রিট করেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনের ওপর শুনানি হবে। কোটা সংস্কার আন্দোলনে ভর করে বিএনপি জামায়াতের সহিংসতায় নারায়ণগঞ্জে প্রায় 2.25 কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। এ পর্যন্ত গ্রেফতার হয়েছে প্রায় 450 জনকে। এদিকে সহিংসতায় জড়িতদের দ্রুত বিচার দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের ছবি ও বিমল রায়ের তথ্যে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আন্দোলনের নামে নারায়ণগঞ্জে পিবিআই কার্যালয়, পাসপোর্ট অফিস, সিটি কর্পোরেশনের নগর ভবন, পুলিশ বক্স, পুলিশ ফাঁড়ি, নারায়ণগঞ্জ ক্লাব, শীতল পরিবহনের 26টি বাস সহ অর্ধশতাধিক স্থাপনা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে ক্ষতি হয়েছে 172 কোটি 57 লাখ টাকা। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে 430 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব ধ্বংসাত্মক কার্যক্রমে ছাত্ররা নয়, তৃতীয় পক্ষ জড়িত বলে মনে করেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির নেতা। সহিংসতায় জড়িতদের বিচার দাবি করেন তিনি। যেই ধ্বংসাত্মক ঘটনা ঘটেছে এইটি ছাত্ররা করেছে বলে আমি মনে করি না। হত্যাকারী যারা, তাদের অবশ্যই বিচারের আওতায় যাতে আনা হয়। নারায়ণগঞ্জের নর্ম পার্কের পরিচালক জানান, দুষ্কৃতিকারীদের হামলায় স্টাফরা আহত হয়েছেন। আগুন ও লুটপাটের ঘটনায় প্রায় 5 কোটি টাকার ক্ষতি হয়েছে। দফায় দফায় আমার পার্কে এসেছে। আমার স্টাফরা পার্কের একদম শেষ মাথায় দেয়ালের ওপারে, সেখানে রাত পর্যন্ত পানিতে ডুবে বসেছিল, কারণ তারা বেরোতে পারছিল না। বারবারই লাঠি সোটা নিয়ে আক্রমণ করা হচ্ছিল, খোঁজা হচ্ছিল। এছাড়া অসংখ্য দোকান ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। সব মার্কেটগুলোর ইট পাটকেল মেরে আয়না গ্লাসগুলো ভাঙছে। এখানে একটা ট্রাক জ্বালাই দিছে, লুটপাট করছে। 4-5টা দোকান ভাঙচুর করছে, লুটপাট হয়েছে। আমরা ছিলাম না, ভয়ের কারণে কেউ কিছু বলতে পারতেছে না, পলাই চলে গেছে সবাই। ভাঙচুর করে আমাদের বাস দিয়ে নাকি পাইরা পাইরা মাল নিয়ে গেছে। টুরিস্ট মার্কেটের সবগুলি দোকানের লাইট, সাইনবোর্ড এগুলো সবই ভেঙে ফেলছে এরা। এদিকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার জানান, গ্রেপ্তার ব্যক্তিরা বিএনপি ও জামায়াতের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে ইতোমধ্যে 21টি মামলা দায়ের হয়েছে। 430 যে ধরেছি, তার মধ্যে কিন্তু অনেক বিভিন্ন বিএনপি এবং জামাতের পোর্টফোলিও আছে, এদেরকেও আমরা পেয়েছি। এবং সরাসরি অগ্নিসংযোগ করেছে, বিশেষ করে পিবিআই অফিস এবং পাসপোর্ট অফিসে এবং এসবি গার্মেন্টসে যারা অগ্নিসংযোগ করেছিল, এইরকম কিন্তু আমরা 7 জনকে আমরা গ্রেপ্তার করেছি। এবং সেই 7 জনের দেওয়ার তথ্য অনুযায়ী এবং তারা কিন্তু স্বীকারোক্তিমূলক যে জবানবন্দিটি দিয়েছে, সেখানে তারা কিন্তু বলেছে যে এই ফতুল্লা থানা জামাতের যে আমির, তার নাম হচ্ছে মাসুদ মেম্বার নামে পরিচিত, এবং যুব দলের যে সাধারণ সম্পাদক মামুন, তার নেতৃত্বে, তার উপস্থিতিতে থেকেই কিন্তু তারা এই কার্যক্রমগুলো পরিচালিত করেছে। আন্দোলনের নামে হত্যা ও নাশকতায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জবাসী। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কোটা আন্দোলনকে ইস্যু করে নাশকতাকারীদের মূল উদ্দেশ্য ছিল গণভবনে হামলা ও দখল করা, এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী। সকালে মাদারীপুরে সন্ত্রাসীদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে এমন মন্তব্য করেন তিনি। চিফ হুইপ বলেন, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন সরকার মেনে নেয়ার পূর্ব মুহূর্তে পরিকল্পিতভাবে নাশকতা চালায় বিএনপি জামায়াত। গোয়েন্দা নজরদারির কারণে গণভবন এবং সংসদ ভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা পেয়েছে বলেও জানান তিনি। নাশকতায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও মন্তব্য করেন তিনি। কন্টেইনার খালাসে 7 দিনের বিলম্ব চার্জ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্মকর্তারা। পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমই এর সঙ্গে অনুরোধেই এই উদ্যোগ। এদিকে পুরোদমে কাজ চললেও কোনোভাবেই কমছে না চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট। বন্দর ইয়ার্ডে রয়েছে ধারণ ক্ষমতার চেয়ে 41,000 TEU বেশি কন্টেইনার। গেল 24 ঘন্টায় চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি হয়েছে 2,748 TEU। দ্রুত সময়েই বন্দরে কন্টেইনার জট কমে আসবে বলে আশা করছেন কর্মকর্তারা। করোনার সময় এই ধরনের জট হয়েছিল, আমরা অবডকগুলোর সাপোর্ট নিয়েছিলাম। সেই সময় কাস্টমস আমাদেরকে সাপোর্ট দিয়েছিল, এনবিআর সাপোর্ট দিয়েছিল। এগুলোর সমাধান করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। কাজে আমি মনে করি খুব দ্রুত এই জটিলতা কাটিয়ে উঠতে পারবো। কোনো কারণ নেই, এখন সড়ক রেলপথটাও আপনার নিরবিচ্ছিন্ন আছে, নিরাপদ আছে।
আপনারা যে কোনো সময় এক্সপোর্ট আইটেম আমাদের এখানে পাঠাতে পারেন, আর আমাদের চট্টগ্রাম বন্দর থেকে আপনারা ইম্পোর্ট আইটেম নিয়ে যেতে পারেন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। ঋণের কারণেই ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী সন্তান নিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা, দাবি স্বজনদের। পুলিশ বলছে রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। আবারও আমন্ত্রণ 21 দেশের সংবাদে। ব্রাহ্মণবাড়িয়ায় ঋণগ্রস্ত হওয়ায় স্ত্রী সন্তান নিয়ে ব্যবসায়ী সোহাগ আত্মহত্যা করেছেন বলে দাবি করছেন স্বজনরা। তবে পুলিশ বলছে ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে এখনও তদন্ত চলছে। স্বজনরা জানান, সম্প্রতি ছোট ভাইকে বিদেশ পাঠাতে ও ব্যবসায়িক কারণে সোহাগ বেশ কিছু ঋণ নিয়েছিলেন। এ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি। গেল শুক্রবার বাড়ি থেকে সোহাগ সহ পরিবারের 4 সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ঘটনার কারণ অনুসন্ধানে এখনও তদন্ত চলছে। স্বামী, স্ত্রী এবং তার 2 সন্তান, তাদের ঝুলন্ত মৃতদেহ আছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়, লাশগুলো উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে আমরা লাশগুলো ময়নাতদন্তের জন্য ইতিমধ্যে আপনার ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালে প্রেরণ করেছি। আমরা সমস্ত দিক থেকে তথ্য সংগ্রহ করছি, যাচাই বাছাই করে দেখছি। পরবর্তীতে তদন্তের আরো একটু অ্যাডভান্স স্টেজে বলা যাবে ঘটনাটা কিভাবে সংঘটিত হয়েছে। সরবরাহ বাড়ায় দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 10 টাকা। হিলির খুচরা বাজারে দুদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে 90 থেকে 95 টাকায়। সরবরাহ বাড়ায় তা কমে নেমে এসেছে 85 টাকায়। তবে দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে আগের মতোই 110 টাকা দরে। স্থানীয় পেঁয়াজ বিক্রেতারা বলছেন দেশীয় পেঁয়াজের সরবরাহ কম। মজুতদারের কাছে পেঁয়াজ থাকলেও তারা চাহিদা অনুযায়ী বাজারে ছাড়ছেন না। আর কিছু কৃষকের কাছে থাকা পেঁয়াজও বাজারে আসছে সীমিত পরিমাণে। তবে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকায় দাম কমে আসছে। আমদানি আরও বাড়লেও দাম কমে আসবে বলে আশা করছেন তারা। নিখোঁজের 3 দিনেও গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ 3 শ্রমিককে উদ্ধার করা যায়নি। সকাল 7টা থেকে আবারও ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ শুরু করলেও বিকেল পর্যন্ত কোনো হদিস পাননি তারা। শনিবার নদী ভাঙন প্রতিরোধে কাজ করতে গিয়ে সিমেন্টের ব্লক ভর্তি নৌকা উল্টে যায়। এতে নিখোঁজ হন 3 জন। ব্লকের নিচে চাপা পড়ে আহত হন আরও 11 জন। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ব্লক ফেলার কাজে অন্তত 30 জন শ্রমিক কাজ করছিল। উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। জোয়ারে পানগুছি নদীর পানি বেড়ে মোরেলগঞ্জের ফেরির পূর্ব পাশের পল্টনের সংযোগ সড়ক তলিয়ে যাওয়া এখন নিত্যদিনের ঘটনা। ভোগান্তিতে সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। সড়কটি উঁচু করার দাবি স্থানীয়দের। বাগেরহাট প্রতিনিধি HM মইনুল ইসলামের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পূর্ণিমার জোয়ারে পানগুছি নদীর পানি বৃদ্ধির ফলে গেল শুক্রবার মোরেলগঞ্জ ফেরিঘাটের পূর্ব পাশের সংযোগ সড়ক ডুবে যায়। কয়েক ঘন্টা পর পানি নামলেও রাত 1টার দিকে ফের জোয়ারেও তলিয়ে যায় সড়কটি। গেল 5 দিন ধরে এভাবেই জোয়ারে ডুবছে সড়ক। এতে যাত্রী ও যানবাহন চালকরা ভোগান্তিতে পড়েছেন। সংযোগ সড়কটি উঁচু করে ভোগান্তি নিরসনের দাবি জানিয়েছেন যানবাহন চালক ও স্থানীয়রা। ফেরিঘাটের যে এই রাস্তাটা জোয়ার যখন আসে তখন হাঁটুর উপরে পানি আসে, বনে বনে পানিতে ডুবে যায়, গাড়িগুড়ি নিয়ে বহুত ঝামেলা। আমাদের উঠতে নামতে প্রচুর কষ্ট হয় এবং এইখানে পানি সম্পূর্ণ ভরে যায়। আমাদের এই ঘাট উঁচু করার প্রয়োজন আছে। এটা কর্তৃপক্ষ যথাযথভাবে যদি এটা সমাধান করে দেয় আমাদের যানবাহন চলাচলের জন্য এবং জনগণের জন্য। সড়ক বিভাগ বলছে নদীতে পানির উচ্চতা সবসময় একই থাকে না। এ কারণে সংযোগ সড়কটি বেশি উঁচু করা যায় না। জোয়ার ভাটার বিষয়টি মাথায় রেখে পদক্ষেপ নেওয়া হবে। আমরা যত্রতত্র যখন তখন যদি ফেরিঘাট ওঠাই এবং নামাই, সেক্ষেত্রে টেকনিক্যাল কোনো সুবিধা পাওয়া যাবে না, বরং ওঠানো নামানো করলে পরে এটা অসুবিধা হবে, গাড়ি ভাটার সময় গাড়ি উঠতে পারবে না। প্রতি বছর বর্ষা মৌসুমে জোয়ারের পানি বৃদ্ধি পেলেই ডোবে মোরেলগঞ্জ ফেরির সংযোগ সড়ক। 3 থেকে 5 মাস ভোগান্তি পোহাতে হয় যাতায়াতকারীদের। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। লাগামহীন ঘুষ, দুর্নীতি আর হয়রানির আরেক নাম ময়মনসিংহের ত্রিশালের ভূমি অফিস। সংঘবদ্ধ দালাল আর দুর্নীতিপরায়ণ
কর্মচারীদের না ধরলে মিলছে না কোনো সেবা। 2 বছর ঘুরে বিনা ঘুষে জমির কোনো সুরাহা না পেয়ে এক মুক্তিযোদ্ধা এরই মধ্যে মারা গেছেন। অভিযোগ রয়েছে সার্ভেয়ার সাইদুল ইসলাম চক্রকে ঘুষ দিলে সহজেই মিলছে সেবা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ত্রিশালের বাহাদুরপুর মৌজার 27 শতক পৈতৃক জমির নাম খারিজ বাতিল নিয়ে মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন ও তার ভাইয়ের মধ্যে মিস কেস চলছিল। সেই মামলার শুনানি চলার সময় ভূমি অফিসের সার্ভেয়ার সাইদুল ইসলাম প্রতিবেদন দেওয়ার জন্য 20,000 টাকা ঘুষ দাবি করেন। এই নিয়ে 2 বছর ঘুরেও কোনো কাজ হয়নি। জমির সুরাহা না দেখেই এরই মধ্যে মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন মারা গেছেন। সার্ভেয়ারের এমন আচরণের বিচার চেয়ে বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করেছেন মুক্তিযোদ্ধার ছেলে। আমার বাবা একজন অসুস্থ লোক ছিল, আমাদের পেপার সব ঠিক আছে, কত ঠিক আছে, আজ না কাল না পশু এই ঘুরাইতে মনে করেন যে অনেক হেস্তনেস্ত করছে। আমাদের 20,000 টাকা দিয়েছে। শুধু এই মুক্তিযোদ্ধা পরিবারই নয়, অনেকেরই অভিযোগ সার্ভেয়ার সাইদুল ইসলাম ও সহযোগীদের ঘুষ না দিলে হয়রানির শিকার হতে হয়। ভূমি অফিসে আমরা কোনো সেবা আইনগতভাবে পাচ্ছি না, বেআইনিভাবে সেবা হইতেছে। সার্ভেয়ার সাইদুল সাহেব আমাদেরকে 5 মাস যাবত তদন্তের কথা বলে ঘুরাইতেছে, জায়গা স্পটেও যান নাই, তদন্তও করে দেন নাই। জমির 3 জন মালিক, একজনেই পুরোটা খারিজ করে নিয়ে গেছে। এটা নিয়ে আমাদের 2 বছর যাবত মামলা চলতেছে, মিসকেস চলতেছে। 15,000 চাইছে ঘুষ, 5,000 নিচে পায় না। 2 দিন পরে চেক কাটটা যা বাহিনী নিব, চেক কাটটা দিছে না, আমি টাকা দিছি না। কেস চলতেছে 1 বছর ধরে, তার কাছে কাগজ গেছে 5 মাস ধরে ঘুরতাছি আমি। তবে অভিযোগ অস্বীকার করেছেন সাইদুল ইসলাম, আর ভূমি অফিসের সহকারী কমিশনার দায় এড়াচ্ছেন। আমি অস্বীকার করি, এটা উদ্দেশ্য প্রণোদিত। হয়তো মানে মিস কেসে যেমন আপনি জানেন যে মিস কেসে 2টো পক্ষ থাকে, কারো পক্ষে যদি রায় যায় এবং অন্য পক্ষ যদি রায় না হয় তখন সে মানে অভিযোগ তখন করে। এখন পর্যন্ত দেখি নাই বা আমার কাছে কেউ আসে নাই যে এরকম হয়রানির তথ্য নিয়ে। তা আপনার মাধ্যমে আমি জানতে পারলাম, যদি আমার কাছে কেউ সরাসরি এ ধরনের কমপ্লেন করে আমি অবশ্যই এটা তদন্ত করে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আর ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার চট্টগ্রামের সংবাদ। তারেক রহমানের নির্দেশেই বিএনপি জামায়াত দেশব্যাপী জ্বালাও পোড়াও করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসিম উদ্দিন। সকালে নগরীর চকবাজারের দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সন্ত্রাসীদের আর নাশকতা করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক আনসারুল হক সহ স্থানীয় নেতৃবৃন্দ। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। কোটা আন্দোলন ঘিরে নিহতদের স্মরণে কাল দেশব্যাপী শোক, কালো ব্যাচ ধারণের আহ্বান। নারায়ণগঞ্জে সহিংসতায় অন্তত 200 কোটি টাকার সম্পদ ধ্বংস, গ্রেফতার 400-র বেশি। কন্টেইনার খালাসে 7 দিনের বিলম্ব, চার্জ মওকুফের উদ্যোগ, চট্টগ্রাম বন্দরে দ্রুতই জট কমার আশা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।